পড়ছিলাম প্রণয়ের রূপকথা, কলমে ফাতেমা তুজ। পর্ব সংখ্যা ৪৯। বিয়ের ডেট পড়েছে, কেনাকাটা চলমান। এক বিয়ে নিয়েই হিমশিম খেতে হয়। সেখানে তো দুটো বিয়ের আয়োজন। ও বাড়ি থেকে আগে ভাগে রাত্রির জন্য শাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, একদম টুকটুকে লাল শাড়ি। সবাই বসার ঘরে। কণা বলল, রাত্রিপোকে শাড়িটা গায়ে দিয়ে দেখো তো, দেখি কেমন লাগে আমার বউ আপুকে। এমনিতে রাত্রির ভেতর থেকে কোনো অনুভূতি আসছে না। আর সেই সময়ে দোতলা থেকে নেমে এলো অরণ্য। রাত্রির শরীরে তখন লাল শাড়ি জড়িয়ে দেওয়া হয়েছে, মেয়েটাকে দারুণ সুন্দর দেখাচ্ছে। অরণ্য চোখ ঘুরিয়ে ফেলে, রাত্রিও চোখ নামিয়ে ফেলে। ওর পেছন পেছন আসছিল দীপ্র। ঘটনাটা চোখে পড়েছে। ও ফোঁস করে দম ফেলে বন্ধুর পিঠে হাত রেখে বলে, সময় থাকতে মূল্য দিতে হয়। এখন খারাপ লাগছে তো? অরণ্য হাসে, মুখটা অন্য পাশে ফিরিয়ে বলে, ধুর, তুই কি বলিস এসব? আমার কোনো খারাপ লাগছে না। খারাপ না লাগলেই ভালো। পছন্দের মানুষকে হারানোটা ভীষণ যন্ত্রণার। কথাটা বলতে বলতেই আয়নার দিকে চোখ যায় দীপ্রর। ওর খুবই হতাশ লাগে। এই বাড়ির প্রতিটা মানুষ ওর আপন। আয়নাও তো স্নেহের। মেয়েটিকে কিভাবে কি বোঝাবে ও বুঝতে পারে না, অথচ ওর কাছে উপায় নেই। একটা না একটা কোন্দলতি শীঘ্রই আসতে চলেছে, সেসবের জন্য প্রস্তুতি রাখতে হবে। কিন্তু সবশেষে কুহু কুহু একটা বিশাল প্রশ্নের বিষয়। এই মেয়েটির মস্তিষ্ক কোন মতলব চলছে কে জানে। অরণ্যর আসলেই খারাপ লাগছে। রাত্রিকে ওভাবে লাল শাড়িতে দেখে মনটা তখন থেকে কেমন লাগছে। ও চাচ্ছে নিজেকে বোঝাতে, তবে খুব একটা পারছে না। মনটা বিপরীত সুর গাইতে চাইছে। আকাশের দিকে চেয়ে অরণ্য বিড়বিড় করল, সব ঠিক আছে অরণ্য, সব ঠিক আছে। তুমি একা কেন সব সময় নিচু হবে? রাত্রি তো মজায় মজায় বিয়ে করে নিচ্ছে। ও তো চাচ্ছে বিয়েটা হোক। তুমি তবে কেন মানতে পারছো না বোকা? নিজের উপর রাগ উঠে যায় অরণ্যর। সেই রাগ নিয়েই বাড়ি থেকে বের হয়। ছাদে দাঁড়িয়ে অরণ্যকে যেতে দেখে রাত্রি। ওর কান্না পায়, অভিমান হয়। অরণ্য একটিবারের জন্য এই বিয়েটা নিয়ে কথা বলল না। একটিবারও বলল না রাত্রি বিয়েটা করো না, একটিবারও না। বিয়ে নিয়ে সব থেকে বেশি খুশি বাড়ির ছোট দুই সদস্য, কণা আর কুঞ্জ। দুজনের বয়স কাছাকাছি নয়, তবে সম্পর্কের মধুরতা অন্যদের তুলনায় বেশি। দুজন মিলে প্ল্যান করেছিল কিভাবে কি করবে। কুহু এসে ওদের মাঝে যোগ দিল। কুঞ্জ আহ্লাদের সাথে বোনের কাছে ঘেঁষল। আরে বা, এখন কণা আপু কেউ না। কেউ না বলে ভ্যাঙালো কুঞ্জ। কণা নাক ফোলানোর মতো ঢং করল। কুহু হেসে বলল, কিসের প্ল্যান চলছে? বিয়ের প্ল্যান। আমরা বরের জুতো চুরি করবো কুহুপু। তাই নাকি? আমাকে ভাগ দিবি কিন্তু। দেব দেব, তুমি হেল্প করে দিও। ঠিক আছে, দেব বলে কুঞ্জ চুলগুলো নাড়িয়ে দিল কুহু। কুঞ্জ পেটে হাত বোলাতে বোলাতে বলল, বিয়ের প্ল্যান করতে করতে ক্ষুধো পেয়ে গেছে, খেয়ে আসি। কথা শেষ করতে না করতেই এক ছুট কুঞ্জর। বাচ্চাটা আসলেই খায় বেশি। আয়নার রাগের কারণটা নেহাতই ফেলনা নয়, তবে ও যেভাবে কথা শোনায় সেভাবে না বলে একটু আদর করে বোঝালেই পারে। আয়নার কথা ভাবতে ভাবতেই কুহুর এবার দীপ্র ভাইয়ের কথা স্মরণ হয়। ও কি করবে, কিভাবে কি সামাল দেবে? সামনের দিনগুলো মোটেও সুখকর মনে হচ্ছে না। একটা ঝড় তো আসবেই। সেই ঝড়ে কুহু কি উড়ে যাবে, নাকি কোনো এক শক্তপোক্ত বাঁধন তাকে বাঁচিয়ে নেবে? কুহু জানে না, জানে না। ওর শুধু কান্না পায়, রাগ হয় নিজের ওপর। একটা ভুল সিদ্ধান্তের ফলে জীবন তাকে কোথায় নিয়ে এলো। এখন যে আর কোনো পথ নেই, একদমই নেই। দবির মানুষ হিসেবে অন্যরকম। লোকটার মাঝে একটা বিষয় আছে, দীপ্র এসব জানে বুঝে। মনে মনে এটা নিয়ে তার গর্বও আছে। ও এসেছে বাবার কাছে, মা তখন পাশেই ছিল। দীপ্র, এদিকে আয় বাবা। মায়ের কাছে গিয়ে বসলো দীপ্র। মা ছেলের গাল ছুঁয়ে বললেন, কাজ কেমন হচ্ছে বাবা? ভালো মা, আমার একটা প্ল্যান আছে। আবিরের তো বিদেশের প্রতি ঝোঁক আছে, ওকে সাথে নিতে চাচ্ছি। এই কথায় মুখ তুলে চাইলেন দবির, যে বা আলোচনায় থাকতে চাইলেন না। এসব ব্যাপারে বাপ বেটাই ভালো বোঝে, তার কাজ নেই। সে তাই উঠে গেলেন চা বানাতে। মা চলে যেতেই দীপ্র বাবার নিকট গিয়ে বসল। দবির পেপার রেখে ছেলের পানে চাইলেন, অন্য কিছু বলতে এসেছ? দীপ্র চোখ মুখ দেখেই যেন সবটা বুঝে নিলেন ভদ্রলোক। দীপ্র চোখ মুখ শক্ত রেখে বলল, জি বাবা। বলো, শুনছি আমি। আয়নাকে কষ্ট দিতে চাচ্ছি না বাবা। এই কথায় ভ্রু কুঞ্চিত করলেন দবির। বললেন, আয়নাকে বিয়ে করতে চাও? না, কখনোই না। তবে ও তো আমার বোন বাবা। রাত্রি কণার মতো আয়না আমার আদরের। আর কুহু? এই কথার বিপরীতে ভনিতা ছাড়াই দীপ্র বলে, কুহু?
কুহু তো সবটা জুড়ে। কুহুর বিষয়ে ছেলের এমন লাগাম ছাড়া আচরণই আশা করেন দবির। তিনি জানেন তার ছেলে লাজুক ধাঁচের নয়, তবু কুহুর বিষয়ে একটু বেশিই লাগাম ছাড়া, লজ্জাহীন। তিনি দম ফেলেন। তবে তো কথা শেষই হলো, কুহুর প্রায়োরিটি বেশি, তাই না? দীপ্র বাবার পানে চাইল। ওর চোখের দৃষ্টিতে অসহায়ত্বের ছায়া। আয়নাকে কিভাবে ম্যানেজ করব? ওকে বলতে গিয়েও আমি পারছি না বাবা। এই বিষয়টি নিয়ে দবির নিজেও ভেবেছেন, তবে সেভাবে সুরাহা মেলেনি। তিনি ছেলের পিঠে হাত রাখলেন। সব কিছু যেভাবে চলছে সেভাবেই চলতে দাও দীপ্র। তবে তবে কি বাবা? কুহুকে ম্যানেজ করো। ও না চাইলে কিছুই কিন্তু হবে না। আর একটা বিষয়, আমি চাই না আমাদের কারো সম্পর্ক এতটা ভাঙুক যাতে সবাই আলাদা হয়ে যায়। একটা সময় আমি ভুল করেছি, এবার করতে চাচ্ছি না। অন্তত মা থাকাকালীন এই ভুল আর নয়। দীপ্র বাবার কথার মানে বুঝল, তবে বিশেষ কিছু বলল না। দবিরে বললেন, এত চিন্তা করো না, যা হবে ভালোই হবে। এ কথার বিপরীতে মিনমিন সুরে দীপ্র বলল, সেই ভালোটা কুহুকে নিয়ে হলেই হলো বাবা। ওদিকে আয়ানার প্রায় সব কিছু তৈরি। ও ঠিক করেছে নিজের জন্মদিনে দীপ্রকে প্রপোজ করবে। ওর বিশেষ দিনে দীপ্র নাকচ করতে পারবে না, পারবে না নাকচ করতে। সেই দিনের কথা ভেবে ভেবেই আয়ানার ছটফট লাগছে। ও ফোন থেকে দীপ্রর ছবি বের করলো, তাতে হাত বুলাতে বুলাতে বলল, তোমাকে কিভাবে এত ভালোবেসে ফেললাম দীপ্র, কিভাবে ভালোবেসে ফেললাম। বলতে বলতে ফোনখানা বুকে চেপে ধরলো, চোখ বন্ধ করলো। ডুবে গেল দীপ্রকে নিয়ে এক সুন্দর ভবিষ্যতের দিকে।